আসসালামু আলাইকুম। দিন দিন বাড়ছে মৃত্যুর মিছিলে শিশুদের এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যাওয়ার যে আড়ম্বরহীন এক রাষ্ট্রীয় গোপন ষড়যন্ত্রের কি বলবো এটা সিদ্ধান্তটা মানে কিভাবে প্রতিফলন ঘটাচ্ছে তার প্রতিচ্ছবি। প্রতিদিন টিভিতে সংবাদে বসলেই দেখবেন শিশু মৃত্যু, উপসর্গ হাম। এটা যেমন টিভির সাংবাদিকতার একটি অংশকে বাড়াচ্ছে, যিনি সংবাদ পাঠ করছেন নিবিড়ভাবে বলে চলে যাচ্ছেন শোকের মাতম সেই অনুভব করছে যার ঘর শূন্য হচ্ছে। কিন্তু এর পিছনে কোন ষড়যন্ত্র, কোন ব্যর্থতা কাজ করলো সেটা নিয়ে সরকারিভাবেও কোনো সদুত্তর আসছে না। সাংবাদিক মহলও এটার পিছন নিয়ে ঘাটাঘাটি করে কেন এই ধরনের পরিস্থিতির ভাব হলো, কার অপরাধ, কার ব্যর্থতা সেটা নিয়েও কোনো টকশোতেও কথা হচ্ছে না বা রাষ্ট্রীয়ভাবে কোনো বিবৃতি আসছে না। একজন মানুষ যত বড় বিখ্যাতই হোক, যত বড় শক্তিশালী হোক, যত বড় স্বনামধন্যই হোক বা যত বড় ক্ষমতাশালী রাষ্ট্রনায়কই হোক না কেন, তার যদি একটি অঙ্গহানি ঘটে, তার যদি স্বাভাবিকতার বিচ্যুতি ঘটে, সেটা সমালোচনায় আনতে হবে, খতিয়ে দেখতে হবে এবং সেই জায়গাটা কি ইচ্ছাকৃত অবহেলা নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করেছে সেটা উদ্ভাবন করা, জাতিকে জানানো এবং সেই শক্তিশালী মানুষকে যে কোনোভাবেই হোক বিচারের সম্মুখীন করা, বিচারের আওতায় আনা। ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস এক পরিস্থিতির মাধ্যমে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রদান করা হয়েছিল। মূলত উদ্দেশ্য ছিল একটি গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতায় আনা। তিনি একটু সময় নিয়েছেন ১.৫ বছর, কিন্তু এই ১.৫ বছরে দেশের পিছনের দেয়ালে যে ক্ষতচিহ্ন তার দ্বারা অঙ্কিত হয়েছে, রচিত হয়েছে, সেটা নিয়েও আমাদের কথা বলা উচিত। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইউএসআইডি বা আমেরিকার একটি সংস্থা বা নেদারল্যান্ডের দাতা বা ডোনারদের বাংলাদেশে শিশুদের নিয়ে কাজ করা, বিশ্ব স্বাস্থ্য এরাও কাজ করা, বিভিন্ন আঙ্গিক থেকে বাংলাদেশের শিশুদের সুরক্ষার জন্য টিকা দেওয়া হতো। প্রথমত আমি যতটুকু জানতাম এটা ফ্রি আসতো। বাংলাদেশ শুধু এটা পরিকল্পিতভাবে শিশুর শরীর পর্যন্ত পৌঁছানোর যে কাঠামোগত একটি অবস্থা তৈরি করে দেওয়া, নিয়োগ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, ওষুধগুলো সেই জায়গাগুলোতে পৌঁছানো, এই ডিউটিটা পালন করতে আমি জানতাম যে সেটাও বিদেশি দাতা সংস্থাগুলোই এই অর্থ যোগান দিত, যার জন্য আজ দীর্ঘদিন ধরে শিশুরা অনেকগুলা রোগ থেকে রেহাই পাচ্ছিল বা বেঁচে সেরে সুস্থভাবে মানুষ হয়ে উঠছিল, বড় হচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই ইউনূস আমলে এসে হামের টিকা কেন বন্ধ হয়ে গেল? এটা কার অপারগতা? স্বাস্থ্য বিষয়ক যিনি উপদেষ্টা ছিলেন তার, নাকি রাষ্ট্র কাঠামোর যে আমলারা আছে যারা এটা নিয়ে ডিলিংস করতো তারা, নাকি এনজিও সংস্থাগুলো যারা এর মাধ্যমে কাজ করত? কেউ ওই সময় কেন সরব ছিল না, বা সরব থাকলেও কে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে দেশের শিশুদের হামের টিকা বন্ধ করে দিয়ে? এই যে অগণিত শিশু মৃত্যুর কোলে ঢলে পড়লো, এত এক আত্মঘাতী রাষ্ট্র আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে তার দেশের নাগরিককে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে নতুন জেনারেশন শূন্য করে ফেলা, নতুন নাগরিক রাষ্ট্রের যেন শক্তিশালী নাগরিক হিসাবে নতুন জেনারেশন তৈরি হইতে না পারার পিছনে অন্য ধরনের চিন্তাধারা কি ছিল, এর মোটিভ কি খুঁজে বের করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো এদত প্রসঙ্গে বা উপদেষ্টা যিনি ছিলেন কেউ কোনো বিবৃতি দেয়নি, রাষ্ট্রীয় কোনো বিবৃতি দেয়নি। রাষ্ট্র শুধু বলছে আমরা ১০-১২ তারিখের ভিতরে শতকরা ১০০ ভাগই
শিশুদের টিকার আয়ত্তে নিয়ে আসবো, সেটা ঠিক আছে, এটা তো একটা রানিং সরকারের কাজ, এটা রুটিন 3 মাস 6 মাস পর পর এই ধারাবাহিকতা, কারণ প্রতিনিয়ত নূতন অতিথি পৃথিবীতে আসছে, তাদের সুনাগরিক হিসাবে সুস্বাস্থ্য সুমানসিক প্রতিটা ক্ষেত্রেই রাষ্ট্রের নিয়োজিত দায় দায়িত্বর জায়গায় যারা আছেন তাদেরকে দেখভাল করার দায়িত্ব দিয়ে রেখেছে সরকার, রাষ্ট্র তাদের দায়িত্ব দিয়ে রেখেছে কোন সেক্টরে কোন মুহূর্তে কারা কোন কাজ করবেন সেটা পালন করে দেওয়া। কিন্তু এটা তো শুরু হলো, কিন্তু 1.5 বছরে কেন টিকা দেওয়া হয়নি, টিকা বন্ধ ছিল, কার কারণে, নেপথ্যে কোন ষড়যন্ত্র? শুধু সংস্কার নিয়ে ব্যস্ততা, আমরা দেখেছি টিভিতে সর্বক্ষণ তাদের লড়াই। প্রথম নাটক তো হাহুতাশে 3 মাস চলে গেল, কাকে কোথায় বসাবে, কি নিয়োগ দেবে না দেবে, ভাগ বাটোয়ারা হচ্ছে কিনা জানি না, সেই সমস্ত। তারপরে 3 মাস ভয় ভীতি, কারা কি করে গেছে সেইটা নিয়ে এক ধরনের 32 ভাঙো, এই করো সেই করো, কাদেরকে ধরো পাকড়াও করো, কাদেরকে কি করব, মানে এমন একটি ঘূর্ণিঝড়ের মতো। আর ঘূর্ণিঝড়টা যেন মাটির থেকে উপরের দিকে বেশি হয়েছে, আর এমনভাবে যেন পুরা জনগণই মাটির দিক বা নিজেদের দিকে তাকানোর থেকে ওই উপরের ঘূর্ণিঝড়ের দিক তাকিয়ে আছে। কিন্তু সময়ের ক্ষেপণে ধীরে ধীরে যে সেই যে তাকানো জনগণের পায়ের নিচের থেকে মাটি সরে গেছে এক ধরনের, সেটা তাদের লক্ষ্য করবার মতো আর চিন্তা চেতনাই আসে নাই। প্রথম দিক থেকে শুরু হলো যে সিরিঞ্জ নাই, একটি রাষ্ট্র, এই সিরিঞ্জগুলো বাংলাদেশেই তৈরি হয়, না হলে যদি আনতে হয় সিরিজ, যদি বাইরের থেকে আনতে হয়, 55-56 বছর দেশে রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে, এত সরকার এত ক্ষমতাশালী দূরদর্শী নেতা এদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু কোন কোন জিনিস, একটু সুই এখনো নাকি চায়না থেকে আনতে হয়। কতটা দুর্ভাগা জাতিরা, রাষ্ট্রের সম্পদ নিয়ে কারাকারি, ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি, কে কতটা অর্থ দেশ থেকে কোন কৌশলে লুটপাট করবে, বিদেশে পাচার করবে, নিজেকে ধনশালী ধনবান করবে, তাদের সন্তানদের হাজার বছরের নিরাপত্তার নিরিখে কত অর্থ প্রয়োজন সেই জায়গায় নিয়ে ব্যস্ত। মূল ধারার একটি দেশকে স্বনির্ভর করে তোলবার জন্য একটি সুই থেকে শুরু করে, একটি বালিশ থেকে শুরু করে, বিল্ডিং পর্যন্ত, লোহা সিমেন্ট পর্যন্ত কিভাবে পরিকল্পিতভাবে এদেশে তৈরি হবে, জনগণ এদেশে জিনিস ব্যবহার করবে, ভালো উন্নত মানের দ্রব্য সামগ্রী তৈরি হবে, এদেশের সম্পদ, এদেশের শিল্প কলকারখানা, এদেশের মানুষকে সেই কর্মে নিয়োজিত করে আয়ক্ষম করে তোলা, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা প্রয়াস কোনো নেতার ভিতরে, কখন কোনো সরকারের ভিতরেও পরিলক্ষিত হয়নি। দ্রুত নির্বাচন, সংসদ সদস্য, মন্ত্রী এবং মন্ত্রিত্ব যত রেখে গিয়েছিল সব শূন্য করার, দ্রুত ভাউচার বানাও, শেষ করে দাও, আবার আহরণ করো জনগণের মধ্য থেকে বিভিন্নভাবে, কোথায় কোথায় কোন সেক্টরে বাড়ানো যায়, ভ্যাট বসানো যায়, কি করানো যায়, সেই পয়সা আনো, তাদের ভিতরে ভাগ বাটোয়ারা করে নাও। কিন্তু যাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া, তাদের ঘরে কতটুকুন সুখ শান্তি, তারা কতটুকুন স্বাস্থ্যবান, মানসিক স্বাস্থ্যবান, দৈহিক স্বাস্থ্যবান, শিক্ষাগত যোগ্যতায় তারা কতটুকুন জাতিকে অবদান রাখবে, সেই নারীদেরকে কীভাবে, নারী উন্নয়ন নিয়ে বহুত, মানে শুধু এগুলো ইস্যু করে, এগুলোকে অবলম্বন করে হাজার কোটি টাকা বাজেট করে, এবং সেই বাজেটের অর্থ সেই কেন্দ্রে থাকা কিছু মানুষের ভিতরে ভাগ বাটোয়ারার সুপরিকল্পিত সিস্টেম, তার বাইরে আর কোনো কিছু নেই। এই দুরবস্থা থেকে ডক্টর ইউনূসের সময় অন্তত একটি স্বচ্ছ পরিবেশ তৈরি করে দিয়ে যাওয়া উচিত ছিল, দেখিয়ে যাওয়া যে রাষ্ট্র সর্বোচ্চ সেক্টরে, প্রতিটি সেক্টরে, একেবারে যে অনাগত শিশু জন্ম নেবে কাল, তার জন্য রাষ্ট্র প্রস্তুত, তার ওষুধপত্র নিয়ে, তার চিকিৎসা নিয়ে, তার শিক্ষা নিয়ে, জনসংখ্যার সাথে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে উঠবে, চিকিৎসার জন্য কিভাবে বেড়ে উঠবে, তার স্কুল বাড়াইতে হবে, তার স্বাস্থ্য চিকিৎসার জন্য হাসপাতাল বাড়াইতে হবে, হাসপাতালে দৈনন্দিন
অবকাঠামোর সাথে শুরু করে প্রয়োজনীয়তা, ওষুধপত্র থেকে শুরু করে তাদের কিট প্রয়োজন হয়, সেগুলো এই সব সেক্টর নিয়ে, এই সব জায়গা নিয়ে কোনো গবেষণা হয় না। এবং কোনো রাজনীতিবিদ এই সব জায়গাতে চিন্তা ভাবনা করবার মতো কোনো মানসিকতাও কোনো রাজনীতিবিদের ভিতরে আছে কিনা, তার চরিত্রগত দিক অন্তত সম্পূর্ণই অনুপস্থিত। তারা রাষ্ট্রে ক্ষমতায় গিয়ে মিডিয়াতে তাদের ব্যক্তিগত অভিলাষ, ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে ব্যস্ত। তাকে ঘিরে রাষ্ট্র কোন ধরনের আনন্দ উৎসব করবে, হোলি করবে, আবির ছিটাবে, সে কতটা সম্মানী হচ্ছে রাজপথে বের হলে, কোনো অফিস আদালতে গেলে, তার মন্ত্রণালয় গেলে, সেইটা নিয়ে তারা ব্যস্ত। ব্যক্তিগত ইমেজকে কিভাবে কাজে লাগিয়ে আরও সম্পদ, সাম্রাজ্য গড়ে তোলা যায়, সেইটা নিয়েই ব্যস্ত। কিন্তু অন্তরালে থেকে সবচেয়ে ভালো এদেশে যে সেক্টরটি কাজ করেছে কৃষি সেক্টর, যারা কখনো সামনে আসার চেষ্টা করেনি, ব্যবসায় নিয়ে চিন্তা করেনি, দেশকে স্বাবলম্বী করার ক্ষেত্রে সর্বাঙ্গে তাদের পদচারণা রয়ে গেছে। কিন্তু দেশের স্বাস্থ্য বিভাগ, ডাক্তার নামে সবচেয়ে মেধাবী যে সম্প্রদায় গোষ্ঠী ডাক্তার, ওষুধ কোম্পানি, এদের মতো ব্যবসা বাংলাদেশে আর কেউ করেনি। একজন ডাক্তার কিভাবে টাকার পিছনে দৌড়াচ্ছে, তার নীতি নৈতিকতা সমস্ত চরিত্রকে বিসর্জন দিয়ে পয়সার পিছনে দৌড়াচ্ছে, ওষুধ কোম্পানির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। রিপ্রেজেন্টেটিভ, গতকাল অভিযান চালিয়ে দেখলাম কিছু লোকজনকে ধরেছে, তা নিয়ে অনেকেই আক্ষেপ করছে। এখানে তো নিষেধই ছিল যে যাবে না। আমি মাগুরা হাসপাতালের দিকে যাই, মেন গেট একটি, আর পুরানো যে গেট, ওখানে 20-30টি মোটর সাইকেল রেখে তারা এমনভাবে জটলা পাকায়। কামলা বিক্রি হয় মাগুরা হাটে, মৌসুমি কামলা, দূর অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসে একবার পুরো একটি কামলার বাজার। আর একেবারে ওই গেটে গেলে এরকমের বোঝা যায় সব ভদ্র, শিক্ষিত, পরিপাটি ড্রেস পরা, বেশ চেহারায় মাধুর্যপূর্ণ একটি শিক্ষিত ইমেজ নিয়ে তারা ওইখানে বসে আছে। কখন ডু মারবেন ডাক্তারদের সাথে, কোন লাইনে কিভাবে কথা বলবেন, এর পিছনে কেন? একজন রুগী যখন তার প্রেসক্রিপশন হবে, ওষুধ হবে, সেটা তো ফার্মেসি থেকে সে পাবে। এত ব্যস্ততা কিসের? এই যে পিছনের ব্যবসা, এই পিছনের ব্যবসা বড় কাল হয়ে রাষ্ট্রকে কিছু কিছু সেক্টর এতটা দুর্নীতির ভিতরে পড়ে আছে, সেই সেক্টরে আলো ঢোকার আর কোনো সেই আমাজন জঙ্গলের মতো সূর্যের আলো সেখানে ঢুকবার মতো রাস্তা নেই, জায়গা নেই। এখানে হয়তো আপনি বলতে পারেন এসব শিক্ষিত বেকার যুবক, তাদের জন্য পরিষ্কার সম্মানের একটি জায়গা তৈরি হোক, তাদেরকে জীবিকা নির্বাহের জন্য সম্মানী কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক। কিন্তু এই সেক্টরে সবচেয়ে শিক্ষিত ছেলেপেলে আছে, আমি জানি। ডাক্তারদের থেকেও ভালো মেধাবী শিক্ষিত, ডাক্তারদের থেকেও এরা ওষুধের র মেটেরিয়ালস সম্বন্ধে অত্যন্ত উচ্চতর ধারণা পোষণ করে। কিন্তু তাদেরকে এই ডাক্তারদের বাসায় পর্যন্ত বাজার করে দিতে হয়। তাদের বিল্ডিংয়ের জন্য ইটের খোয়া, বালির ট্রাক, ভ্যান, সিমেন্ট ঠেলে ঠেলে নিয়ে ওই রাজমিস্ত্রিকের সাথে বাস পর্যন্ত টানতে হয় এই ডাক্তারদের বিল্ডিংয়ের কাজের জন্য। কেন? রাষ্ট্র কেন সুচিন্তিত পরিকল্পনা কেন নেই? রাষ্ট্র পরিকল্পনার জন্য কেন নিয়োজিত কোনো সেক্টরই নেই এই উন্নয়নের জন্য? একজন মন্ত্রী তো দেখি তো আমরা কোন জায়গা থেকে তারা কিভাবে উঠে গেছে। কেউ অ্যাডভোকেট ছিল, কেউ অন্য কিছু, মানে কি বলবো, এগুলো তো বললে ফোকাসে আনাও একটা লজ্জাজনক অবস্থা। প্রকৃতপক্ষে একেবারে দেশের মানুষের কল্যাণকর অবস্থান থেকে কয়জন এমপি মন্ত্রী সংসদে গিয়েছে? কয়জন তারা সংসদে আইন প্রণয়ন করবেন? আইন কয়জন জানে? সেখানে যারা আছে তারা নিজেরা আইন কতটুকুন জানে? তারা যে পরিবেশে, যে গণ্ডির ভিতর থেকে ওইখানে যায়, যে জায়গা নিয়ে আইন প্রয়োজন, তাদের সাথে তো মিলামিশাই করে না এরা। সেই সেক্টরে জানেই না তারা, তা কি আইন প্রণয়ন করবে? ধুলায় ধূলিসাৎ হয়ে যাচ্ছে এদেশের সাধারণ মানুষের জীবনযাপনের পদ্ধতিগত দিক থেকে। এটা যদি কোনো উচ্চ লেভেলের যদি উচ্চ লেভেলের কোনো মৃত্যুর প্রবণতা হতো, যেখানে মন্ত্রী, এমপি, সচিবদের সন্তানরা মারা যাচ্ছে, তাদের পরিবারে আঘাত হানছে, এটা নিয়ে ঝড় উঠত, তুফান উঠত। কিন্তু এই হামের বেশিরভাগই হয়তো নিম্ন মধ্যবিত্ত
শ্রমিক লেভেলের মানুষ, কৃষি লেভেলের মানুষ, এদের ঘর খালি হলে যারা এর সাথে জড়িত, এই মৃত্যুর সাথে, তারা এ নিয়ে আর উচ্চবাচ্য করছে না। সংবাদগুলো খুব ফলাও করে দেখাচ্ছে, হ্যাঁ আজকে এতজন মারা গেল, হামের এই হচ্ছে সেই হচ্ছে, কোনো বিবৃতি নেই। কিন্তু যে কোনো উন্নত রাষ্ট্র হোক, অনুন্নত রাষ্ট্র হোক, বিন্দু মাত্র চেতনাবোধ জনগণ দ্বারা গঠিত রাষ্ট্র হলেই এর পিছনে কারা কোথায় ঘাটতি ছিল পূর্ণ তদন্ত হতো, এবং সেটা অবশ্যই রাষ্ট্র সামনে নিয়ে এসে আইনের আওতায় আনার চেষ্টা করত। এই যে ভয়াবহ মৃত্যুর মিছিল রাষ্ট্রের অবহেলার জন্য হচ্ছে, এটি গণহত্যার সমান, এটি সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধের শামিল। এবং আমি ভিডিওর মাধ্যমে এর তীব্র প্রতিবাদ এবং তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হোক, এবং সেটার জন্য এইসব যেসব মায়েরা তাদের বুক খালি হচ্ছে, যাদের ঘর খালি হচ্ছে, যারা এক আকাশ ভাঙা হৃদয় নিয়ে বিদীর্ণ করে সেই কবরের পাশে আহাজারি করছে, তাদেরকে আত্মার সান্ত্বনার জন্য আর ওই নব ক্ষণজন্মা শিশুরা যারা মায়াবী এক জগৎ নিয়ে পৃথিবীতে এসেছিল এবং আমাদের ভুলের জন্য তাদের মৃত্যু ঘটল, তাদের আত্মাটি যেন স্বর্গে গিয়েও খোদার কাছে বলতে পারে যে হ্যাঁ, আমরা যাদের অবহেলার জন্য মৃত্যুর মুখোমুখি হয়ে তোমার কাছে চলে এসেছি, তাদের উপযুক্ত সাজা হয়েছে, আমরা সেটা অনুভব করছি। এই দৃশ্যটুকু আল্লাহর কাছে আমিও বিচার দিয়ে গেলাম যে আল্লাহ অভিশপ্ত মানবাত্মা যেন পৃথিবীতেই দোজখের আগুনে জ্বলন্ত অগ্নিদায়ে ক্ষতবিক্ষত হতে থাকে, যতদিন নাই মৃত্যুর মিছিল না থামে। আসসালামু আলাইকুম।